একটু রদবদল প্রসঙ্গে জানতে চাই এস এম জাহাঙ্গীর হোসেন, একটু আপনাকে দিই। আসলে সবশেষ কিছুক্ষণ আগের খবর যে 9 জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছে যারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে 3 সচিব বদলি, 122 জন নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী শীর্ষ পদে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি গিয়ে পদত্যাগ করলেন, যদিও তাকে বদলির প্রসঙ্গ আসেনি, বা যেহেতু সেটি আসলে তার জন্য প্রযোজ্য নয়। মানে সব ক্ষেত্রে যে এতটা রদবদল, মানে নিজেদের লোক কেন দরকার সব ক্ষেত্রে প্রশাসনের? এরা সবাই অযোগ্য তাও তো নিশ্চয়ই নয়। ধন্যবাদ আপনাকে। একটি নির্বাচনের পরে এই ধরনের ঘটনা এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আমি নিজে মনে করি। কারণ আপনি অতীতে যে নির্বাচনগুলো দেখেছেন, প্রতিটা সাধারণ নির্বাচন যখন হয়েছে তার পরবর্তী যে সরকার এসেছে, সরকার অনেকগুলো পরিবর্তন করেছে, কিন্তু এইবার প্রক্রিয়াটা একটু ভিন্ন। আপনি দেখেন এই 17 বছর যারা এই দেশে রাজনীতি করেছে, যা ফেসিবাদীর তকমা নিয়ে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই সমস্ত প্রশাসনগুলো কীভাবে সাজিয়েছে। একদম লাস্ট একদম ইয়ার থেকে আপনার পিয়ন থেকে শুরু করে টপ পোস্ট পর্যন্ত কিন্তু সেই একই ধারায় চলেছে। তো সেইভাবে তারা তাদের পছন্দ মতো মানুষগুলোকে বসিয়েছে। 17 বছরে কতগুলো নিয়োগ হয়েছে, সেই নিয়োগগুলো কীভাবে হয়েছে। তো সেই দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে স্বাভাবিক কারণেই যে ফেসিবাদরা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তাদের তো কোনো পরিবর্তন হয় নাই। তো অন্তর্বর্তী সরকারও তো ব্যাপক পরিবর্তন করেছে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করলেও কিন্তু কথা হলো যে তখনও দেখছেন পরিবর্তন করলেও তার পরিমাণটা কী ছিল। এবং এখানে বাংলাদেশে যতগুলো সরকারি কর্মকর্তা আছে সবগুলোই তো এই সমস্ত দোষে দুষ্ট। তারপরেও রাষ্ট্র একবারে সবগুলোকে ফেলে দেয়নি। রাষ্ট্র চালাতে হবে, সরকার চালাতে হবে, যার কারণে তারা রেখেছিল বা আছে। এখন ধরুন অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিল তারা এক বিবেচনা করে তাদেরকে রেখেছে। পরবর্তীতে নির্বাচিত সরকার যখন এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার আর নির্বাচিত সরকার সে ব্যবধানটাও তো আছে, সে পার্থক্যটাও তো আছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত সরকার এক না। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়বদ্ধতা অনেক অংশে কম থাকে, কিন্তু একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে অনেক বেশি জনগণের কাছে। এবং সেই জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে হয় তাহলে তাদের কিছু কর্মকাণ্ড হাতে নিতে হয়, কিছু কাজ তাদের করতে হয়। সেই কাজের অংশ হিসাবে কিন্তু এই পরিবর্তন, এবং এই পরিবর্তন জনগণের প্রত্যাশিত। জনগণ যেটা চায় সেটা একটা নির্বাচিত সরকার করে। কাজেই জনগণের নবজ বুঝে কিন্তু নির্বাচিত সরকার কাজ করে। তা আমি মনে করি যে এই যে পরিবর্তন, এটা একটা স্বাভাবিক পরিবর্তন। কারণ তাদেরকে বসিয়ে রেখে, অর্থাৎ ফেসিবাদী আমলে যারা নিয়োগ পেয়েছে বা তাদের একাট্টা হয়ে তাদের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে দিয়ে কিন্তু একটি অন্য বিরোধী যে সরকার এসেছে, আমি বিরোধী বলবো এই কারণে, কারণ ফেসিবাদরা এই দেশের সকলের বিরুদ্ধে ছিল। তো সেই তাদের আমলে নেওয়া এবং তাদের পদোন্নতি পাওয়া বা তাদের পারপাস সার্ভ করা যে গোষ্ঠীটা, যে মানুষগুলো, তারা কিন্তু এই সরকারকে সেভাবে সহযোগিতা করবে না। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেভাবে সহযোগিতা পায়নি। আপনি যদি পুলিশ প্রশাসনের কথা বলেন, আপনি যদি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেন, আপনারা দেখেছেন তো যে এই দেশে এই দেশে 5ই আগস্টের পরে 3 দিন এখানে কোনো একটা রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ ছিল। সেই জন্য ওই সময়টায় কোনো সমস্যা হয়নি। আপনি দেখেন এই 17 বছর যে সমস্ত মানুষগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কাদের দ্বারা হয়েছে? এই লোকগুলোর দ্বারা হয়েছে, এই লোকগুলোই করেছে। কিন্তু বিএনপি এখন যাদের রদবদল বা বদলি করেছে তাদের অনেকে অন্তর্বর্তী সরকারের নিয়োগ, তাদেরকেও তো বাতিল করছে। তার মানে কি অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদের সেই পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করে? এখন সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কিছু যোগ্যতার ভিত্তিতে সেখানে যোগ্যতার মাপকাঠি আসতে পারে। হয়তো যোগ্যতার ভিত্তিতে তারা সেই থাকার জায়গার যোগ্য না, সেই কারণে হয়তো তাদের পরিবর্তন করেছে। আপনি ধরেন আমি তো প্রথমে কিন্তু বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গি একটা, আর একটি রাজনীতির সরকার, একটি নির্বাচিত সরকারের দৃষ্টিভঙ্গি অন্যটা। রাজনীতির সরকার বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের কাজ করতে হয়। দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে অযোগ্য, সে একটি রাজনৈতিক সরকারের কাছে সে যোগ্য। আবার রাজনৈতিক সরকারের কাছে যে অযোগ্য, সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যোগ্য হতে পারে। আমি সেই জন্য বলছি এখন এই রাষ্ট্রে যে পরিবর্তনগুলো এসেছে, আমি মনে করি সেটা জনগণের কল্যাণের দিকে তাকিয়ে সে পরিবর্তন করেছে। এবং একটি নতুন সরকার কিভাবে তাদের পথ পরিচালিত করবে, কিভাবে তাদের পথ চলাটা মসৃণ হবে, সেই ক্ষেত্রে তাদের সেই বিবেচনায় রেখেই এই সমস্ত পরিবর্তন এসেছে বলে আমি মনে করি। স্বাভাবিক কারণেই এখন নতুন রাষ্ট্র, নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার, সেই নতুন সরকারকে একটি মসৃণ পথ যদি না চলে তাহলে স্বাভাবিক কারণে জনগণের কাছে তার প্রশ্নবিদ্ধ হবে। জনগণের যে কল্যাণের জন্য যে নির্বাচিত করেছে সেই কল্যাণের জায়গাটা হয়তো সেখানে অকল্যাণ হবে, যার কারণে হচ্ছে এইসব পরিবর্তনগুলো এসেছে। আমি মনে করি নিশ্চয়ই সরকারের আছে, সেটা সেই অধিকার সরকারের আছে। এখন এখানে যোগ্যতার প্রশ্নটা দেখবে, আপনি যেটা বলছেন আমি বারবার বলছি যে যোগ্যতার জায়গাটাও কিন্তু সেটা মাপকাঠির ব্যাপার। আপনার কাছে একজন
একভাবে যোগ্য, আমার কাছে একজন আরেকভাবে যোগ্য, এখানে আমাদের আরও আলোচক যারা আছেন সাজুল হক ভাইয়ের কাছে একজন যোগ্য, অন্যভাবে যোগ্য, শিবির ভাইয়ের কাছে আরেকজন যোগ্য হতে পারে। তো কিন্তু একই ব্যক্তি কিন্তু যদি সে প্রপারলি যোগ্য হয় সবার কাছে হবে, কিন্তু আমরা কিন্তু সবাই সেভাবে যোগ্যতার মাপকাঠিতে আমরা থাকি না বা রাখি না। বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে একজন মানুষ যোগ্য অযোগ্যতার বিচার বিশ্লেষণে আসে, দৃষ্টিভঙ্গি আসতে পারে।